হ্যালো বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কি যে বলেন আঙ্কেল, আমাদের বাড়ি ফিরতে হবে না? আর যে কাজটা করে এসেছি সে কাজটাও তো করতে হবে। আব্দুল লতিফ হো হো করে হেসে উঠে বললেন, এইটুকু ছেলের এখনো এই কাজ নিয়ে এত সিরিয়াস? যে যাই হোক, কালও তোমরা এই বাড়িতে থাকবে। বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা, গল্প করার মানুষ নেই। তানভীরও মনে মনে বলল, আঙ্কেল কাজটা কি সেটা তো আর জানেন না। কাজটা হলো আপনার এই বাড়িতে ডাকাতি করে তারপর চম্পট দেওয়া, কারণ এখন আমাদের হাতে টাকা পয়সা কিচ্ছু নেই। গল্প করবেন আঙ্কেল? তো করুন না। গল্প করার মাধ্যমে আব্দুল লতিফ তার ব্যক্তিগত সব কিছুই বলে ফেলল। তার জমি জমা, কোথায় কত টাকা আছে, কোন ব্যাংকে কত টাকা রেখেছেন, বাড়িতে কত টাকা ক্যাশ রয়েছেন, এত টাকা খাবে কে, এইসব নিয়ে গল্প করেছে। এগুলো শুনে তো আশফি আর তানভীর হাসতে হাসতে ওনার কথার সব সাথে তাল মেলাচ্ছে। মোট কথা, ইতিমধ্যে উনি ওনার সব কিছুই তাদেরকে বলে ফেলেছেন। 2 মেয়েকে বিয়ে দিয়েছি, একজন আমেরিকা আর একজন সিঙ্গাপুরে থাকে। আর আমার ছোট ভাই, তারও অনেক টাকা পয়সা, সেও বউসহ আমেরিকাতে থাকে। আব্দুল লতিফের স্ত্রী এসে বললেন, হয়েছে অনেক গল্প, রাত তো আর কম হয়নি। এবার ছেলে দুটাকে একটু বিশ্রাম দিতে দাও। ওরা ঘুমাবে না নাকি? কি ধকল গেছে ওদের উপর। মেয়েটাকে শুইয়ে দিয়ে এসেছি, এবার ওদেরকেও শুতে বলো। আরে সমস্যা নেই আঙ্কেল, আমরা কাল সকালে আবার গল্প করব। রাত প্রায় 1টা বাজে। নীলা এক রুমে একাই ঘুমোচ্ছে। আব্দুল লতিফ আর ওনার স্ত্রী একই রুমে, আর ওনার বৃদ্ধ মা পাশের আর এক রুমে। অন্যদিকে আশফি আর তানভীর দুজনেই একই রুমে রয়েছে। ওরা দুইজন এখনো ঘুমায়নি। কাল কিভাবে প্ল্যান করে এই বাড়ি থেকে সব কিছু হাতিয়ে চম্পট দিবে সেই আলোচনাই করছে দুইজন। হঠাৎই কারেন্ট চলে যাওয়ায় নীলার ঘুম ভেঙে গেল, কিন্তু 1 মিনিট পরেই কারেন্ট চলে এলো। তখন ভয় পেয়ে নীলার রুম থেকে বের হয়ে আশফির রুমের এখানে আসতেই ওদের প্ল্যানের কথা শুনতে পায়। নীলা রুমের ভিতরে এসে বলল, ছি ছি, এসব তোমরা কি বলছো? যারা আমাদের উপকার করলো, এত খাতির যত্ন করছে, আর তাদের বাড়িতেই ডাকাতি করবে? চুপ, তুমি যাও গিয়ে শুয়ে পড়ো। ডাকাতের কাজই হলো ডাকাতি করা। এত বড় সুযোগ আমরা হাতছাড়া করবো নাকি? তুমি চুপ করো, আর এসব বাদ দাও, বুঝলে? অনেক রাত হয়েছে, যাও গিয়ে ঘুমাও। একা একা ঘুমাতে আমার ভয় করছে। তুমি একটু আমার সাথে ওই রুমে এসো না প্লিজ। আমি যেতে পারবো না, আমাদের দুইজনকে এক রুমে দেখলে অন্য কিছু ভাবতে পারে। আমি তানভীরের সাথে আছি, তুমি যাও প্লিজ। তাহলে আমার কি হবে? আমার তো একা ভয় লাগছে। তোমাকে তখন কে বলতে বলেছিল আমাদের ট্রেনে পরিচয় হয়েছে? এখন একাই থাকো দুজন। হাজব্যান্ড ওয়াইফ বললে না হয় এক রুমে থাকা যেত, কিন্তু এখন আর সেটা হবে না। তুমি আগেই বলে ফেলেছো ওনারা এখন এটা দেখলে খারাপ ভাববে, তখন আর আমাদের ভরসা করবে না এবং আমাদের প্ল্যানটাও ভেস্তে যাবে। উনি কত ভদ্র ছেলে ভেবেছে আমাদের। ওনারা এখন ঘুমিয়ে পড়েছে, কেউ দেখবে না। সকালে ওনারা ওঠার আগেই চলে আসবে প্লিজ। তুমি একটা ডাকাতকে রুমে নিয়ে যাচ্ছ? তুমি তো ভদ্র ডাকাত, তোমাকে ভরসা করাই যায়। তানভীর আশফিকে একটা ধাক্কা দিয়ে বলল, আরে বেটা যা, আমি হলে তোর নাচতে নাচতে চলে যেতাম। তানভীর আস্তে করে আশফির কানে কানে বলল, মেয়েটা মনে হয় তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে, তাই এই সুযোগকে পটিয়ে ফেল। আশফি নীলার সাথে ওই রুমে চলে গেল। রুমে এসে নীলা বিছানায় শুয়ে পড়ে আর আশফি সোফায় বসে পড়ে। রুমের চারিদিক ভালো করেই দেখছে। নীলা কম্বল গায়ে দিয়ে শুয়ে থেকেই আশফির দিকে তাকিয়ে বলল, রুমের লাইট অফ করবে না কিন্তু। ক্লান্ত থাকায় আশফি সোফাতে থাকতে থাকতেই ঘুমিয়ে যায়। সকালে অনেক বেলা হলেও এখনও ওদের ঘুম ভাঙেনি। আব্দুল লতিফের স্ত্রী এসে রুমের দরজায় নক করেছে। ঘুমের ঘরে আশফি উঠে এসে দরজা খুলে দিল। আশফিকে এই রুমে দেখবে সেটা উনি আশাও করেনি। উনি একটা চিৎকার দিলেন। ওনার চিৎকারে আব্দুল লতিফ আর তার মা এবং বাড়ির কাজের লোক ছুটে এলো। চিৎকার দিয়ে আতঙ্কে ভয় পেয়ে বললেন, ওগো, এটা তুমি কাদের বাড়িতে এনে তুলেছ? ছি ছি। আশফি ওদের বারবার বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আব্দুল লতিফের স্ত্রী আর মা কিছুই শুনছে না। দেখুন, এরকম খারাপ কোনো ব্যাপারই নয়। আমি তো এই রুমে এসেছিলাম শুধুমাত্র ও একা থাকতে ভয় পাচ্ছিল বলে। এমন ভদ্রপোলা এরকম কাজ করতে পারে? নাউজুবিল্লাহ। আপনি ভুল ভাবছেন, আসলে তা নয়। আল্লাহ গো, শেষ পর্যন্ত আমার বাড়িতে এমন পাপ কাজ করলো, তার আগে তুমি আমায় তুলে নিলে না কেন? সবার চেঁচামেচিতে এবার নীলার ঘুম ভেঙে যায়। বিছানা থেকে উঠে এসে ওদের সাথে আশফিকে দেখে মনে মনে ভাবলো,
ওরা কি আশফিকে এই রুমে দেখে ফেলেছে? নীলার মুখ শুকিয়ে গেল। আব্দুল লতিফের স্ত্রী রেগে বললেন, ওগো, পাড়া প্রতিবেশী জানাজানি হলে কি হবে ভেবেছো? ছি ছি, কাদের বাড়িতে এনে তুলেছো তুমি? এই পাপ তো আমাদেরও হয়ে গেল গো। আরে আপনারা এগুলো কি বলছেন? কিসের পাপ? বাবা লতিফ, এখনই বাড়িতে মাওলানাকে ডাক আর বল এই পাপ মোচনের কাজ ব্যবস্থা আছে কিনা। আমরা এই পাপ বইতে পারবো না। তুই না জেনে শুনেই এরকম পোলা মাইয়াদের বাড়িতে এনে তুলেছিস। বাড়িতে মাওলানা সাহেব আসার পর সব শুনে তিনি বললেন, তারা অপরাধ করেই ফেলেছে, এখন সমাধান হলো এক্ষুনি এই বাড়িতে ওদের বিয়ে দিয়ে দিন, তাহলে আপনাদেরও এর বোঝা বইতে হবে না। আরে আপনারা এই সামান্য বিষয়টা নিয়ে এত জটিল করছেন কেন? আমরা এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। আর উপকার করার জন্য শুক্রিয়া। এই আসবি, চল। এই না না, সেটা হচ্ছে না। তোমরা তো চলে যাবে, কিন্তু আমরা পাপের ভাগীদার হয়ে থাকবো নাকি? যেতে হলে বিয়ে করেই যাবে। আজব তো। হ্যাঁ, ঠিকই বলছে। আমার বাড়িতে এসে অকাজ করবে আর আমরা দোষী হয়ে থাকবো, তা তো হবে না। বিয়ে করতেই হবে, না হলে আমি এখনই বাড়িতে পুলিশ ডাকছি। না, পুলিশ ডাকবেন না প্লিজ। তানভীর কানে কানে আশফিকে বলল, এখন কি করবি? বিয়ে করবি? আর তো কোনো উপায়ও দেখছি না। এখন পুলিশের হাতে পড়লে তো বড় রকমের ফেসে যাব। এমনিতেই তো আগে থেকেই কেস হয়ে আছে, পুলিশ আমাদের মরিয়া হয়ে খুঁজে বেড়াচ্ছে। নীলাও মনে মনে ভাবছে, কিছুতেই পুলিশের হাতে ধরা পড়া যাবে না। তাহলে বাড়িতে নিয়ে গিয়ে এবার রিজভির সাথে বিয়ে দিয়ে দেবে। তার চেয়ে বরং আশফিকে বিয়ে করে নেই। ইস, আশফির সাথে রোমাঞ্চকর দিন তো ভালোই কাটছে। কিরকম একটা অ্যাডভেঞ্চার মনে হচ্ছে। উফ, এরকম তো হলিউড মুভিতে দেখি। আমাদের পেছনে পুলিশ আর ভিলেন ডাকাতগুলো তাড়া করে বেড়াচ্ছে, আর আমরা নাকের ডগা দিয়েই পালিয়ে বেড়াচ্ছি। আমার মডেল হওয়ার আগেই বাস্তবে এরকম একটা মুভি হয়ে যাবে, আমি তো ভাবতেই পারছি না। আর আমার তো সব সময় আশফির সাথেই থাকতে ইচ্ছে করে, মনে হয় প্রেমে পড়ে গেছি। আশফি নীলার দিকে তাকিয়ে দেখলো নীলা মুচকি মুচকি হাসছে। হঠাৎ করে নীলা বলে ফেললো, আমার কোনো সমস্যা নেই, আমি বিয়ে করতে রাজি। এই তো মায়ের বুদ্ধিশুদ্ধি হয়েছে। নীলার কথা শুনে আশফির চোখ কপালে উঠে গেল। নীলা মনে মনে ভাবছে, ইস, আমার মনটা কেমন উড়ু উড়ু করছে। আশফিকে এত ভালো লাগছে কেন আমার? আশফি আর কিছু না ভেবে বিয়েতে হ্যাঁ বলে দিল। দুপুরের দিকে বাসায় কাজে আসার পর বিয়েটা হয়ে যায়। তানভীর চিল্লিয়ে বলল, তাহলে আর কি, আপনার বাড়িতে ফরজ কাজ বিয়েটা দিলেন, তো এখন জমিয়ে খাওয়া দাওয়া হবে, তাই না? এরপর আব্দুল লতিফের বাড়িতে বিশাল খাওয়া দাওয়ার আয়োজন করে। মাওলানা শাহ আর কাজী এই দাওয়াতে সামিল হলো। আব্দুল লতিফের আনন্দে এখন দেখে কে। উনি যেন এই বিয়েটা দিতে পেরে খুব খুশি। উনি আশফি, নীলা আর তানভীর তিনজনকে সাথে নিয়ে তার ফোনে একটা সেলফি তুলেছেন। সেলফিতে তিনজনই হাসি মুখে রয়েছে। ড্রয়িং রুমে এখন আড্ডা জমে উঠেছে। আশফি আর তানভীর আবারও শয়তানি হাসি দিচ্ছে। ওদের মাথার ভিতরে এখন কুবুদ্ধি চলছে। এভাবে গল্পগুজব করতে করতে সন্ধ্যা হয়ে গেল। এদিকে নীলার বাবার হার্টের অপারেশন সাকসেসফুল হয়েছে। ওরা চেতনা আসতে আরো কয়েকটা ঘন্টা দেরি হবে। ওনাকে দেখতে নীলার মা সহ বাড়ির সকলেই হাসপাতালে গিয়েছে। সবাই এখন অপেক্ষা করছে ওনার চেতনা আসার। আর এমনিতেই তো নীলার কোনো খোঁজ না পাওয়ায় সবাই চিন্তিত। এখন সময় সন্ধ্যা 7টা। আব্দুল লতিফ ড্রয়িং রুমে একাই নিউজ পেপার পড়ছিল। উনি এক কাপ চায়ের জন্য ওনার স্ত্রীকে ডাকলেন, কিন্তু ওনার স্ত্রী কোনো সাড়া শব্দ করলেন না। এরপর কাজের লোক এসে ওনাকে চা দিয়ে গেল। উনি চা হাতে নিয়ে নিউজ পেপার পড়তে পড়তেই আটকে উঠলেন। পেপারে নীলার ছবি সহ 2 জন অল্প বয়সী ডাকাত পুলিশের হাত থেকে পালানোর কথা বলা হয়েছে। পুরো নিউজটা পড়ে আব্দুল লতিফের মাথা ঘুরে উঠল। ওনার হাত পা এখন কাঁপছে। নিউজ পেপারের ভিতরে আরও একটি ছোট্ট পেপার রয়েছে, সেখানে নীলার ছবি সহ সন্ধান চাই লেখা। মেয়েটি তার বাড়ির বিয়ে আসর থেকে পালিয়েছে। আব্দুল লতিফ এবার ভয়ে জমে গেলেন। তবে কি উনি ওই ডাকাত দুটো আর পালিয়ে আসা মেয়েটাকে তার বাড়িতে এনে তুলেছেন? সর্বনাশ! উনি কোনোভাবেই সোফা থেকে উঠলেন। ভয়ে ভালো করে দাঁড়াতেও পারছেন না। পা কাঁপছে ওনার। বুকে হাত দিয়ে বেডরুমের দিকে এগিয়ে গেলেন। বেডরুমের ভিতরে গিয়ে দেখলেন আশফি, তানভীর কেউই রুমে নেই। এবার পাশের বেডরুমে গিয়ে দেখলেন রুম ফাঁকা। নীলার নামে মেয়েটিও নেই। উনি আরো ভয় পেয়ে গেলেন। নড়ার মতো ও আর কোনো শক্তিও নেই। কোনোভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে নিজের বেডরুমের কাছে এসে দাঁড়ালেন। রুমের দরজা ভেতর থেকে বন্ধ। উনি দরজা নক করেছেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসছে না।
এবার কাজের লোককে ডেকে ভেঙে দরজা ভাঙার ব্যবস্থা করলেন। টেনশনে ওনার প্রেশার বেড়ে গেছে। দরজা ভাঙার পর উনি যা দেখতে পেলেন তা দেখার জন্য উনি একদমই প্রস্তুত ছিলেন না। মেঝের মধ্যে ওনার স্ত্রী হাত পা আর মুখ বাঁধা অবস্থায় বসে রয়েছে, আর ওনার মাও বিছানায় হাত পা মুখ বাঁধা অবস্থায় বসা। রুমের জিনিসপত্র লন্ডভন্ড আর আলমারি খোলা। এখন তার ড্রয়ারগুলো সব খোলা। রুমে একটি বাস্ক ছিল, সেটাও খোলা। আব্দুল লতিফ তাড়াতাড়ি গিয়ে ওনার স্ত্রী আর মায়ের হাত পায়ের বাঁধন খুলে দিল। মুখের বাঁধন খুলে দিতেই ওনারা দুইজনেই হাঁপাতে থাকে। রুমের ভিতরে কাজের লোক দৌড়ে এসে বলল, সারা বাড়ি খুঁজে আইলাম, পোলা মাইয়াগুলো কোথাও নেই। আব্দুল লতিফ খেয়াল করলেন রুমের জানলার কাঁচ ভাঙা। ওনার স্ত্রী ভয়ে হাঁপাতে হাঁপাতে বললেন, ওরা পালিয়েছে, এই রুমে জ্বালা দিয়ে পালিয়েছে। তার আগে আমাদের আলমারি থেকে সব টাকা পয়সা আর গহনাগুলো নিয়েছে, বাক্সটাও বাদ দেয়নি। ওখানে জমানো গহনাগুলো নিয়ে গেছে। আমি আর মা এই রুমে বসে গল্প করছিলাম, হঠাৎ তিনজন রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে আমাদের মুখ আর হাত পা বেঁধে ফেললো। তারপর চাবি খুঁজে বের করে সব হাতিয়ে নেয়। আব্দুল লতিফ মাথায় হাত দিয়ে বসে পড়লেন। ওনার মা পাশে এসে দাঁড়িয়ে বলল, ওরা কারা ছিল? চোর ডাকাত? আব্দুল লতিফ একটু আগে নিউজ পেপার পড়া খবরটা ওনাদের খুলে বললেন। আব্দুল লতিফের স্ত্রী সব শুনে বললেন, আল্লাহ গো, এ কি সর্বনাশ হয়ে গেল গো। হারামজাদাগুলো এমন ভদ্রভাবে আইসা বাড়ি থেকে ডাকাতি কইরা সব লইয়া গেল। এখনই ওই পুলিশের নাম্বারে খবর দিতে হবে, আর ওই মেয়েটার বাড়ির লোকজনের নাম্বারেও। আব্দুল লতিফ পুলিশ অফিসার ডেনির কাছে আর নীলার হবু বর ডাক্তার রাজবির কাছে ফোন দিয়ে এই খবরটা জানিয়ে দিলেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ অফিসার ডেনি এই বাড়িতে এসে উপস্থিত হয়, আর একটু পরেই রাজবিও এখানে চলে আসলো। আব্দুল লতিফ এই বাড়ি থেকে ওদের ডাকাতি করে পালানোর কথা পুলিশকে সব খুলে বললেন, এবং দুপুরে ওদের সাথে তোলা সেলফিটাও দেখালেন। বললেন এদেরকেই কাল বাড়িতে এনে তুলেছিলেন। ছবি দেখে পুলিশ অফিসার ডেনি আর রাজবি বুঝতে পারলো এটা নীলাই ছিল, আর পাশের দুইজন ছেলে হয়তো সেই ডাকাত দুটোই হবে। ডেনি এই ছবিটা নিয়ে নিজের ফোনে সংরক্ষণ করে নিল। রাজবিও ওদের তিনজনের সাথে তোলা আব্দুল লতিফের সেই সেলফি ছবিটা নিজের ফোনে নিয়ে নিল। রাজবি উত্তেজিত হয়ে আব্দুল লতিফকে বলল, আপনি কি জানেন ওই দুইজন ছেলের মধ্যে কোন ছেলেটার সাথে নীলার একটু বেশি ঘনিষ্ঠতা রয়েছে? আপনি কি বুঝতে পারছেন? আব্দুল লতিফ সাথে সাথে উত্তর দিল, বুঝতে পারবো না মানে? এই যে ছবির ডান পাশের এই ছেলেটা, মেয়েটি ওর সাথেই কাল রাতে ছিল। এটার জন্যই তো আজ দুপুরে ওদের বিয়ে দিয়েছি। নাউজুবিল্লাহ, আমাদের বাড়িতে থেকে পাপ করবে তা তো হতে পারে না। রাজবি আর ডেনি দুজনেই একসাথে বড় ধরনের একটা ধাক্কাও খেলো। বিয়ে দিয়েছেন মানে? ওই মেয়েটা তো আমার হবু বউ, বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে। বাসা বাড়িতে এসে অকাজ করবে? ছি ছি, রাতে এক রুমে ছিল, বিয়ে দিব না তো কি করব? পুলিশ অফিসার ডেনি এবার খেপে গিয়ে চেঁচিয়ে বলল, আপনি কেন বিয়ে দিলেন? আমাদের একবার জানাতে পারতেন। তখন কি আর জানতাম যে ছেলে দুটো ডাকাত হবে আর মেয়েটি বাড়ি থেকে পালিয়ে এসেছে? আমি মাওলানা আর কাজী ডেকে বিয়ে দিয়েছি, সব প্রমাণ ওদের কাছে আছে। নীলাকে ওই ডাকাতের সাথে বিয়ে দেওয়ার অপরাধে আমি আপনাকে এবং ওই মাওলানা আর কাজীকে গ্রেফতার করব। নীলাকে কেন বিয়ে দেবেন আপনারা? কেন? মারাত্মক অপরাধ করেছেন আপনারা, এর সাজা আপনারা পাবেন। এটা কেমন কথা? বাড়ি ডাকাতি হলো আমার, আর আমাদেরই গ্রেপ্তার করে থানায় নিয়ে যাচ্ছেন? চুপ ইন্সপেক্টর, এদেরকে নিয়ে যাও, আর ওই মাওলানা এবং কাজীকেও ধরে নিয়ে হাজতে পড়ো। রাজবি নীলার চাচার কাছে ফোন দিল। নীলার চাচা এখন নীলার বাবার কেবিনে। এখানে নীলার পরিবারের অনেকেই রয়েছে। নীলার বাবার এখন চেতনা আসছে। রাজবি নীলার ডাকাতের সাথে বিয়ে হওয়ার ঘটনাটা নীলার চাচাকে বলল। হোয়াট? নীলা ওই ডাকাতটাকে বিয়ে করে ফেলেছে? ওই সময় নীলার বাবা চেতনা আসায় তিনি চোখ খুললেই এটা শুনতে পেলেন। কি? আমার মামুনি ওই ডাকাতটাকে বিয়ে করেছে? আহ! চোখ খুলে নীলার বাবা এটা শোনার সাথে সাথে আবারও চেতনা হারালেন। এদিকে রাতের বেলায় শহরের ঝলমলে লাল নীল আলোয় আশফি, নীলা আর তানভীর তিনজনেই হাসতে হাসতে রাস্তা দিয়ে হাঁটছে। নীলা তো একবারে আশফির প্রেমে মজে গেছে। সামনেই একটা নাইট ক্লাব, তিনজনেই ওটাতে ঢুকে গেল। আজ প্রচুর মজা হবে, ডান্স হবে, কারণ হাতে এখন প্রচুর টাকা। ওদিকে রাজবি খুবই উত্তেজিত হয়ে গেছে। নীলার বিয়ের সংবাদটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। একটা ডাকাতকে নীলা কিভাবে বিয়ে করতে পারলো?
ডাকাতের কি কোনো ভবিষ্যৎ আছে নাকি? না ও কোনো ভদ্র সমাজের লোক, আর না ও কোনো ভদ্র ঘরের ছেলে। কি আছে ওর? এমনকি নীলাও ওর সাথে ডাকাতি করে ওই বাড়ি থেকে পালিয়েছে। ছি! তুমি শান্ত হও বাবা, নীলা একটা ভুল করে ফেলেছে। আমরা নীলাকে ফিরিয়ে নিয়ে এসে বোঝাবো। আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি নীলাকেই বিয়ে করব, আর ওর সাথে ওই ডাকাতটাকেও শায়েস্তা করব। ডেনি গাড়ি নিয়ে আব্দুল লতিফের বাসা থেকে বের হয়ে ওদের খুঁজতে বেরিয়েছে, আর আব্দুল লতিফ এবং সেই মাওলানা ও কাজীকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ওদের কাছ থেকে জানা যায় নীলার সাথে পালানো ডাকাত দুটোর নাম আশফি এবং তানভীর। এমনকি যে কয়জন ডাকাত সদস্য জঙ্গলের ভিতরে আস্তানায় ধরা পড়েছিল তাদেরকেও আরো পিটিয়ে ওই একই উত্তর পাওয়া গেল। ওদের নাম আশফি এবং তানভীর। নীলা, আশফি এবং তানভীর এই তিনজনের ছবি এবার অন্যান্য থানায় পাঠিয়ে দেওয়া হলো, এমনকি টিভিতে নিউজ সহ নিউজ পেপারেও দেওয়া হলো। বাড়ি ডাকাতি হওয়ার জন্য পুলিশ আব্দুল লতিফের পুরো বাড়িটা সার্চ করে সেই বেডরুমের কাঁচ ভাঙা জানলার ওখান থেকে লকেট সহ সোনার চেইন পায়। আব্দুল লতিফ তার ছোট ভাই আমেরিকাতে অবস্থান করা আব্দুল জলিলকে বাড়ির ডাকাতি আর তাকে থানায় নিয়ে যাওয়ার খবরটা দিলেন। খবর পেয়ে আব্দুল জলিল আমেরিকা থেকে এখানে আসার জন্য আজকের ফ্লাইটে রওনা দিয়েছে। ওদিকে ক্লাবের ভিতরে নীলা আশফির সাথে ডান্স করতে করতে হঠাৎ করে খেয়াল করলো সামনে কিছুটা দূরে কাচের গোল টেবিলের ওখানে ওর বান্ধবী প্রেমা আর লাবণ্য বসে আছে। নীলা ওদের দিকে এগিয়ে গেল। লাবণ্য, প্রেমা, তোরা এখানে? প্রেমা এদিকে ফিরে বলল, আরে তুই কোথা থেকে এলি? আর তুই নাকি ডাকাতের সাথে পালিয়েছিস? নীলা চেয়ারে বসতে বসতে বলল, ওই আর কি, তোরা তো ট্রেনে আমাকে একা ফেলেই চলে গেছিলি। তোকে আমরা কতবার ডাকলাম, তুই তো তখন ঘুমিয়ে বিভোর। তোর সাথে ওই হ্যান্ডসাম ছেলেটা ছিল না? আরে ওই যে আশফি, ও কোথায়? ওই তো আশফি, ও আমার সাথে এখানে এসেছে। নীলা হাত ইশারা করে আশফিকে দেখিয়ে দিল। আশফিকে দেখে লাবণ্যর মনে প্রেমের জোয়ার বইতে থাকে। লাবণ্য আশফির দিকে তাকিয়ে মনে মনে বলল, তোমার সাথে আমার আবারও দেখা হয়ে গেল প্রিয়। এবার তো আমি আমার মনের কথা তোমায় বলেই দিব, আর হারাতে দিব না তোমায়। তোমাকে ভালোবাসার কথা জানিয়ে দিয়ে তারপর দুজনে দূরে কোথাও পালিয়ে যাব। এসব ভাবতে ভাবতে নীলার কথায় হুঁশ ফিরল লাবণ্যর। আশফি আমাকে ডাকাতের আস্তানায় নিয়ে গিয়েছিল, আর তারপরেই তো আমি ওর সাথে ওখান থেকে পালাই। মানে আশফি কেন তোকে ডাকাতের আস্তানায় নিয়ে যাবে? নীলা তখন পুরো ঘটনাটা ওদের খুলে বলল। সবটা শোনার সাথে সাথে প্রেমা আর লাবণ্য একেবারে শকড। তুই বিয়ে করে নিলি? তোর এই লাইফ রে, আর আমি পালিয়ে বেড়াচ্ছি কিন্তু একটা প্রেমিকও জোগাড় করতে পারলাম না। ধ্যান। আশফির সাথে নীলার বিয়ের কথাটা শুনে লাবণ্যের হাসি মাখা মুখটা নিমেষেই কালো হয়ে গেল। চোখ মুখের অবস্থা দেখে মনে হচ্ছে এক্ষুনি কেঁদে ফেলবে। হঠাৎ করেই লাবণ্যের সবকিছু বিরক্ত লাগতে শুরু করে। প্রেমা আর নীলার কোনো কথাই তার কানে যাচ্ছে না, সে শুধু এই বিষয়টা নিয়েই ভাবছে। হঠাৎ করে লাবণ্য বলেই ফেলল, নীলা, আশফি যদি তোকে ছেড়ে চলে যায়, আজ আছে কাল যদি আর না থাকে, হাজার হলেও সে তো একজন ডাকাত। তুই বিয়ে করে ভুল করেছিস। বিয়ে করার জন্য কি আর কোনো ছেলে পেলি না? তুই কি ওর সাথে সংসার করবি ভেবেছিস? ডাকাতদের কি বিয়ে সংসার মন আর থাকে? ও তো জন্ম থেকে ডাকাত নয়, আর আমি এত কিছু ভেবে বিয়ে করিনি, পরিস্থিতির চাপে পড়ে বিয়ে করেছি। তোর যেটা ভালো মনে হচ্ছে তুই সেটাই করেছিস, এখন এনজয় কর। এমনিতেই তো বাড়ি থেকে পালিয়ে এসেছিস, কিন্তু আমার কেউ জুটলো না রে। এখনই তানভীর এসে টেবিলে থাকা একটা বাড়ি দিয়ে পড়ল। আরে তিন বান্ধবী যে, হাউ সুইট। লাবণ্য রাগে ওখান থেকে উঠে চলে গেল। প্রেমা তানভীরের দিকে তাকিয়ে বলল, আপনি? আপনি নয়, তুমি। আমি কি বুঝতে পারি? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। তোরা গল্প কর, আমি আসছি। নীলা ওখান থেকে উঠে চলে গেল। লাবণ্যের কথা শুনে নীলার মনটা খারাপ হয়ে গেছে। নীলা মনে মনে ভাবলো, আশফি আমাকে ছেড়ে চলে যাবে? সত্যিই তো, আমি তো এত কিছু ভেবে দেখিনি। আমার তো এভাবেই আশফির সাথে থাকতে ভালো লাগছে, ভবিষ্যৎ নিয়ে তো একবারও আমি ভাবিনি। না না, এত কিছু আমি জানি না, আমি শুধু আশফির সাথে থাকতে চাই। নীলা আশফির কাছে গিয়ে ওর হাত ধরে টেনে সাইডে নিয়ে গেল। কি হয়েছে, কোনো সমস্যা? তুমি আমাকে বিয়ে করেছো? হ্যাঁ করেছি তো। আমি তোমার বউ? হ্যাঁ বউ। তুমি কি আমাকে একা রেখে চলে যাবে? কি হয়েছে তোমার, হঠাৎ এসব বলছো কেন? আগে বলো যাবে না। আচ্ছা ঠিক আছে, যাব না। দেখো, আমি কিন্তু সব শুনেছি। ওই আস্থানায় ডাকাতগুলো বলেছিল
তোমাকে ওরা 1 বছর আগে ধরে এনেছিল, তারপর ইঞ্জেকশন দিয়ে আগের সব স্মৃতি ভুলিয়ে দেয়, যার কারণে তুমি ভুলে গেছো তুমি একজন ডিটেকটিভ। আর ওই জঙ্গলে ওদের হদিস পেয়ে ওদের ধরতে গিয়ে তোমার এই পরিণতি। নিজেরা বাঁচার জন্য এই কাজ করেছে, ওরাই সেই সাথে তোমাকে নিজেদের দলের লোকও বানিয়ে ফেলেছে। আশফি, তুমি আসলে এটা নাও। এখন ওরা চায় না তুমি আগে সব কিছু মনে করে ওদের ধরে ফেলো। আশফি ভুরু কুঁচকে বলল, নিজের নামটা ছাড়া আমার আর কিছুই মনে নেই। আমি জানি না আমি কে। আমাকে জঙ্গলের ভিতরে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখে ওরা নিয়ে গিয়ে আমায় সুস্থ করে তোলে। তোমাকে নিয়ে গিয়ে ওরা সুস্থ নয়, অসুস্থ করে তুলেছে। নীলা আশফিকে জড়িয়ে ধরলো। দূর থেকে লাবণ্য এটা দেখে কষ্টের সামনের টেবিলে থাকা মদের বোতলটা থেকে গ্লাসে মদ ঢেলে নিয়ে মদ খাওয়া শুরু করে দেয়। আর ওদিকে প্রেমা আর তানভীর গল্পে মেতে উঠে হাসাহাসি করছে। এরই মধ্যে ক্লাবের একজন সিকিউরিটি ম্যান ওদের এখানে থাকার খবরটা পুলিশের কাছে পৌঁছে দিল। খবর পেয়ে ড্যানি গাড়ি নিয়ে তাড়াতাড়ি এখানে ছুটে চলে আসে। ক্লাবের ভিতরে ঢুকে ওদের খুঁজতে খুঁজতেই এক পাশে তার চোখ আটকে গেল। আশফি আর নীলা চোখ বন্ধ করে একে অপরকে জড়িয়ে ধরে আছে। এটা দেখে ড্যানির বুকে তোলপাড় করা শুরু করে দিল। সে ওখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে সবকিছু ভেঙে চলে যাচ্ছে। পিছনে প্রেমা আর তানভীর পুলিশকে দেখার সাথে সাথে ক্লাব থেকে বের হয়ে গেল। আশফি আর নীলাকে ডাকার সময়ও পায়নি ওরা। ক্লাবের বাইরে আসলেও পিছনে পুলিশ তাড়া করে ওদের। ভিতরে লাবণ্য মদ খেয়ে মাতাল হয়ে আছে, এখনো গ্লাসের পর গ্লাস মদ খেয়েই চলেছে। বুকে ব্যথা শুরু হয়। ড্যানি আর দাঁড়িয়ে না থাকতে পারল না। ওই দৃশ্যটা সে আর সহ্য করতে পারল না। ভেবেছিল ডাকাতটাকে ধরে হাজতে ভরে নীলাকে পটিয়ে বিয়ে করবে, নীলার মনে জায়গা করে নিবে ও। কারণ সে জানে নীলা ডাক্তার রাজবিকে পছন্দ করে না, আর তাই তাকে বিয়ে না করে নীলা বাড়ি থেকে পালিয়ে এসেছে। নীলাকে লুকিয়ে থাকতে সাহায্য করতে চেয়েছিল আর আস্তে আস্তে নীলার মন জয় করে নিতে চেয়েছিল। কিন্তু এখন দেখছে সেটা আর হবে না, কারণ তার আগেই ওই ডাকাতটা নীলার মনে জায়গা করে নিয়েছে। ড্যানি লাবণ্যর পাশে বসে মদের বোতল নিয়ে মদ খাওয়া শুরু করে দেয়। আজকের এই বিরহটা কাটাতে তাকে এটা করতেই হবে। নিখোঁজ হওয়া গোয়েন্দা আশফি তদন্তকারী আতিকুর রহমান আজকের নিউজে আশফির ছবিটা দেখে মনে করছেন এটাই সেই গোয়েন্দা আশফি। তবে সে কিভাবে ডাকাত হতে পারে এটার সমাধান ঠিক মিলছে না। আশফিকে না ধরা পর্যন্ত এটা জানা যাবে না। তারা পুলিশকে বিষয়টা জানিয়েছে এবং খুব দ্রুত আশফিকে ধরার জন্য রিপোর্ট করেছেন। আশফির খবরটা পাওয়া গেছে। এটা শুনে আশফির বাবা মা অনেকটা হালকা হলেও চিন্তা পুরোটা কাটলো না। তাদের ছেলে কিভাবে ডাকাত হলো এবং বাড়ি ডাকাতির প্রমাণও পাওয়া গেছে। আশফির মা কান্না করতে করতে বললেন, আমি বলছিলাম না ওই দিন আমাদের বাড়িতে ডাকাতি করতে আশফি এসেছিল। রাত প্রায় 1টা। এদিকে ডাকাত তানভীর রাস্তার জ্যামে আটকে পড়া দাঁড়ানো গাড়িগুলোকে ক্রস করে দৌড়াচ্ছে। ওর সাথে সাথে প্রেমাও দৌড়াচ্ছে। পিছনে পুলিশ তাড়া করেছে। এভাবে দৌড়াতে দৌড়াতে এক মোটরসাইকেলওয়ালাকে ধাক্কা মেরে তার মোটরসাইকেল থেকে তাকে ফেলে দিয়ে ওটাতে উঠে চম্পট দেয় ওরা। ওর সাথে প্রেমাও মোটরসাইকেলে উঠে পড়লো। কিছুক্ষণ পর তানভীর খেয়াল করলো তার গলায় লকেট সহ সেই প্রিয় সোনার চেইনটা নেই। আশফি আর নীলাও পুলিশকে ফাঁকি দিয়ে ক্লাব থেকে বেরিয়ে ক্লাবের সামনে জ্যামে আটকে পড়া মোটরসাইকেলওয়ালাকে ধাক্কা দিয়ে ওটাতে উঠে পড়লো। খুব স্পিডেই বাইক চলছে। নীলা আশফির কোমর ধরে আশফির গায়ের সাথে লেপ্টে আছে। বাতাসে নীলার চুলগুলো উড়ে আশফির মুখের ওপরে এসে পড়েছে। এইসবের মধ্যে বিষয়টা আশফির কাছে খুব ভালো লাগছে। রাজভি ও গাড়ি নিয়ে পাগলের মতো ওদের খুঁজে বেড়াচ্ছে। ওর মাথা খুবই গরম হয়ে আছে। একবার ডাকাতটার সামনে পড়লে সোজা শুট করে দেবে। ধরাধরির একটা চক্র চলছে, কিন্তু কেউ কাউকে ধরতে পারছে না। হাতের নাগাল থেকে বেরিয়ে যাচ্ছে। ক্লাবের ভিতরে লাবণ্য আর ড্যানি অতিরিক্ত মদ খেয়ে মাতাল হয়ে আছে। হঠাৎ ড্যানি লাবণ্যের দিকে চোখ যায়। মাতলামোর ঘরে লাবণ্যকে সে নীলা ভাবতে শুরু করে। ড্যানি আরো এগিয়ে গিয়ে লাবণ্যের গা ঘেঁষে বসলো। লাবণ্য মাতাল অবস্থায় থাকা কিছু বুঝতে পারছে না। তখনই ক্লাবের একজন ওয়েটার এসে ড্যানির হাতে রুমের চাবি দিয়ে গেল। ড্যানি মাতাল অবস্থায় লাবণ্যকে নীলা ভেবে কোলে তুলে নেয়। ঢলতে ঢলতে লাবণ্যকে কোলে নিয়ে সিঁড়িতে দিয়ে উপরে উঠে আসে। লাবণ্য কোলে নিয়ে রুমের ভিতরে আসার সাথেই লাবণ্য ড্যানির গালে হাত দিয়ে বলছে, প্রিয়, তুমি আমায় এখানে নিয়ে এলে কেন? তুমি শুধু আমার নীলা, শুধু আমার। মাতাল অবস্থায় ড্যানি লাবণ্যকে নীলা ভাবতে শুরু করেছে। ওইদিকে লাবণ্য যে মাতাল অবস্থায় রয়েছে, সে ড্যানির মুখে নীলার নাম শুনে রেগে গেল। সেও ড্যানিকে আশফি ভাবলো আর বলল, এত নীলা নীলা করো কেন জান?
আমাকে কি তোমার চোখে পড়ে না? প্রিয়, আমি তো তোমায় ভালোবাসি, শুধু তোমায়। সত্যি জান? হ্যাঁ প্রিয়, আই লাভ ইউ। ডেনি লাবণ্যকে কোল থেকে নামিয়ে দিল। দুজনেই দাঁড়িয়ে মাতাল অবস্থায় ঢলছে। ঢলতে ঢলতে লাবণ্য ডেনির বুকের উপরে এসে পড়ল। ডেনি 2 হাত দিয়ে লাবণ্যকে জড়িয়ে নেয়। প্রিয়, এইভাবে দাঁড়িয়ে আছো কেন? এসো না আমার বিছানায় গিয়ে বসি। লাবণ্য ডেনির হাত ধরে বিছানায় গিয়ে বসলো। তারপর লাবণ্য বিছানার উপরে পা তুলে বসে 2 হাত দিয়ে ডেনির গলা জড়িয়ে ধরে মাথা দোলাতে দোলাতে বলল, চলো না প্রিয়, আমরা দূরে কোথাও পালিয়ে যাই, অনেক দূরে, যেখানে আমার বাড়ির লোকজন কেউ তো খুঁজে পাবে না। সেখানে থাকবো শুধু তুমি আর আমি। এটা শোনার সাথেই খুশিতে ডেনি লাবণ্যের কোমরে হাত রাখলো আর লাবণ্যর কপালের সাথে কপাল ঠেকিয়ে বলল, আমি তো এটাই চাই জান, তুমি আমার হয়ে যাবে। লাবণ্য ডান আর বামে 2 বার মাথা দুলিয়ে তারপর বলল, আচ্ছা, আমরা বিয়ে কখন করব? ডেনি লাবণ্যকে এক টানে নিজের বুকের কাছে টানলো। টান সামলাতে না পেরে ডেনি লাবণ্যকে নিয়েই বিছানার মাঝখানে পড়ে গেল। করবো জান, কাল সকালটা হতে দাও, তারপর আমরা বিয়ে করে নেব। লাবণ্য এখন ডেনির গায়ের ওপরে। লাবণ্য ডেনির মুখের কাছে ঝুঁকে এসে বলল, প্রিয়, আমায় কিন্তু সারা জীবন অনেক ভালোবাসতে হবে, অনেক। বলতে বলতে লাবণ্য ডেনির গালে চুমু দিয়ে দেয়। ডেনি তখন বলল, হ্যাঁ জান, আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। ডেনিও আর দেরি না করে লাবণ্যের ঠোঁটে চুমু দিল। এদিকে তানভীর আর প্রেমা এই শহর থেকে বেরিয়ে কিছুটা দূরে একটা ভাঙাচোরা বাড়িতে এসে আশ্রয় নিয়েছে। অন্ধকার পুরনো বাড়ি, দোতলা ভাঙা জানলা দিয়ে চাঁদের আলো ঘরে এসে পড়েছে। সে আলোয় যতটুকু দেখা যাচ্ছে, দেয়ালে হেলান দিয়ে 2 জন পাশাপাশি বসে আছে। নীরবতা ভেঙেই প্রেমা বলল, কি হচ্ছে? কখন থেকে এরকম চুপচাপ হয়ে আছো যে? সাংঘাতিক রকমের চঞ্চল ছেলেটা হঠাৎ এরকম চুপ হয়ে গেল কেন? তানভীর মেঝের দিকে তাকিয়ে শান্ত স্বরে জবাব দিল, আমার কাছে থাকা বাবা মায়ের একমাত্র স্মৃতিটা আমি হারিয়ে ফেলেছি। আমার প্রিয় লকেট সহ চেইন আমি হারিয়ে ফেলেছি, যেটা আমার গলায় এতদিন ধরে ছিল। যতদূর মনে পড়ে ওটা আমার বাবা আমায় দিয়েছিল। লকেটের ভিতরে আমার ছোটবেলার ছবিও ছিল। তোমার বাবা মা ওনারা কোথায়? তানভীরের চোখগুলো ভিজে ওঠার পর সে জবাব দেয়, আমি জানি না তারা কোথায়। আমার খুব ইচ্ছা করে তাদের কাছে চলে যেতে, কিন্তু আমি তো ঠিকানা জানি না। এই বিশাল পৃথিবীতে কোথায় খুঁজবো তাদের? বলতে বলতে হাউ মাউ করে কাঁদতে থাকে তানভীর। এরকম হাসি খুশি চঞ্চল একটি ছেলেকে এভাবে কাঁদতে দেখে প্রেমার খুব খারাপ লাগছে। বাইক নিয়ে শহর ছেড়ে 2 ঘন্টার মধ্যে বেরিয়ে এসেছে আশফি আর নীলা। পূর্ণিমার রাত। জায়গাটা আশেপাশে দেখে মনে হচ্ছে গ্রাম এলাকা। রাস্তায় তেমন কোনো আলো নেই, কোনো বাড়ি ঘরে আলোর দেখাও পাওয়া যাচ্ছে না। শুধু চাঁদের আলোয় রাস্তার দুপাশে ধানক্ষেত আর গাছগুলো বোঝা যাচ্ছে। মাঝে মাঝে রাস্তার পাশে বিশাল মাঠ পেরিয়ে যাচ্ছে। হঠাৎ করেই বাইকটা থেমে গেল। নীলা বলল, কি হলো? মনে হয় বাইকের তেল শেষ হয়ে গেছে। এখানে সামনে কোথাও তেলের পাম্প বোধহয় নেই। বড় রাস্তা তো, অনেকটা পথ আগেই পেরিয়ে এসেছি। তাহলে আমরা এখন যাব কিভাবে? কিভাবে আবার, পায়ে হেঁটে? আশফি আর নীলা রাস্তায় হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর নীলা বলল, রাস্তা তো দুদিকে চলে গেছে, কোন দিক দিয়ে যাব আমরা? আশফি, আমার খুব ভয় করছে। চিনি না জানি না অচেনা জায়গা। এতই যখন ভয়, তাহলে বাড়ি থেকে পালিয়েছিলে কেন? সেটা বোধহয় তুমি জানো না। বাড়িতে জোর করে ওই রিজভির সাথে বিয়ে দিয়ে দিচ্ছিল। চলো ডান দিকে যাওয়া যাক। জায়গাটা আমিও ভালো করে চিনি না। তারপর আবার গ্রাম এলাকা। পালিয়ে কি হলো? সেই তো ডাকাতের খপ্পরে পড়লে। তখনই নীলা বলল, খপ্পরে না পড়লে তো আমি জানতামই না ডাকাতরা এত ভদ্র আর এত সুন্দর হয়। আমি তো ভদ্র ডাকাতটার প্রেমে পড়ে গিয়েছি। আশফি হাঁটা বন্ধ করে নীলার দিকে তাকিয়ে বলল, তাই বলে বিয়েও করে নিলে? নীলার মুখ হাঁ করে আশফির দিকে তাকিয়ে বলল, আরে আমি তো ভুলেই গিয়েছিলাম, আজকে না আমাদের বাসর রাত। তোমার মতো সুন্দরী বউ পাশে থাকতেও বাসর রাত আর কাটাতে পারছি কোথায়? হয়েছে, থাক, আর পাম দিতে হবে না। তুমি রিজভিকে কেন বিয়ে করলে না? তাহলেই তো আছে সুন্দরভাবে বাসর রাত কাটাতে পারতে। আমার মতো ডাকাতকে বিয়ে করে সেটা আর হলো না। চুপ, ওই শয়তানের নাম আর বলবে না তুমি। আর কে বললো আজকে ভালোভাবে কাটাচ্ছি না? এরকম রোমাঞ্চকর অভিজ্ঞতা আগে আমার কখনো হয়নি। আমি তো এমনই একটা লাইফ চাই, একেবারে মুক্ত আর স্বাধীন। কেউ আমাকে কিছুতেই বাধা দেবে না। সাথে থাকবে আমার একজন প্রিয় মানুষ। তোমার কারণেই যা ইচ্ছা তাই করে মনের ইচ্ছাগুলো এখন পূরণ করতে পারছি। আচ্ছা তাই?
পুলিশ যখন ধরে নিয়ে যাবে তখন বুঝবে টালা। ওফ, তুমি যে কি, এখানে পুলিশ আসবে কিভাবে? এত রাতে এই গ্রামের ভেতর কেউ আমাদের খুঁজেই পাবে না। ওরে বাবা, ডাকাতের সাথে থেকে তুমিও খুব চালাক হয়ে গেছো দেখছি। ধ্যাত, কি যে বলো তুমি, আমি এখন ডাকাতের বউ না? একটা তো মান সম্মান আছে নাকি? আশফি হাসতে হাসতে রাস্তায় বসে পড়ল। ওর হাসি থামছেই না। নীলা কোমরে হাত দিয়ে বলল, আরে কি হলো, এভাবে পাগলের মতো হাসছো কেন? হাসবো না? এমন আজব মেয়ে আমি কোথাও দেখিনি। হয়েছে থাক, দেখলেও তো কিছু মনে নেই। কত মেয়ের সাথে প্রেম করেছো কে জানে। নীলার কথা শুনে আশফি লাফ দিয়ে উঠে দাঁড়ালো আর নীলার দিকে মুখ বাড়িয়ে বলল, কি এত বড় কথা? আমি ডাকাত হতে পারি, কিন্তু মেয়েদের প্রতি আমার লোভ নেই। ও আচ্ছা তাই? সত্যি করে বলো তো, আমার প্রতি তুমি আসক্ত নাও? মেয়েদের পেছনেও কিন্তু চোখ থাকে, আমি সেদিন সব দেখেছি। তাহলে পিছনের চোখ দিয়ে না দেখে মনের চোখ দিয়ে দেখে নাও। আমি কোনো মেয়ের দিকে কোনোদিন ওভাবে তাকিয়েছি বলে মনে হয় না। হয়তো সবকিছু ভুলে যাবার আগেও তাই ছিলাম, অভ্যাসটা সেজন্য যায়নি। শুধু তোমার দিকে তাকিয়ে কিভাবে যে কি হলো নিজেও বুঝতে পারিনি। আবারও দুইজন হাঁটতে শুরু করে। চাঁদের আলোয় পথ দেখা যাচ্ছে, দুই ধারে গাছপালা। হাঁটতে হাঁটতে ডান পাশে বড় একটি মাঠ দেখা যায়। এবার রাস্তা ছেড়ে মাঠ দিয়ে হাঁটতে থাকে। মাঠ পেরিয়ে মাটির রাস্তা গিয়ে উঠল। ফুলের গন্ধ আসছে, মনে হচ্ছে আশেপাশে কোথাও ফুলের গাছ আছে। সামনে এগোতেই ছোট বড় সারিবদ্ধ গাছ দেখা গেল। আমের মুকুলের ঘ্রাণও পাওয়া যাচ্ছে। হয়তো ওটা আম গাছের বাগান হবে। নীলা বলল, আশফি চলো না ওদিকে যাই। আশফি আর নীলা আম গাছের বাগানে ঢুকে গেল। গাছপালার ভিতর দিয়ে আকাশের চাঁদটাও উকি দিচ্ছে। চারিদিকে জোছনার আলো ছড়িয়ে পড়েছে আর আমের মুকুলের গন্ধ ভরে রয়েছে চারিদিকে। জোনাকি পোকারাও উড়ে বেড়াচ্ছে। নীলা দু হাত মেলে বলল, ওয়াও আশফি, আমার খুব ভালো লাগছে এখানে। উত্তেজিত হয়ে নীলা আশফিকে জড়িয়ে ধরে বলল, যে কোনো পরিস্থিতিতেই হোক আমি জানি তুমি আমাকে সব সময় ভালো রাখবে। আশফি মনে মনে ভাবছে নীলা তাকে এতটা ভরসা করে কেন। সামনে এগিয়ে গিয়ে ঘাসের ওপরে দুজনেই বসে পড়ল। নীলা চোখ বন্ধ করে এই পরিবেশের ঘ্রাণ নিচ্ছে। শীতল বাতাস এসে তাকে ছুঁয়ে দিল। মনে হচ্ছে কোনো বন্দি জীবন থেকে সে মুক্তি পেয়েছে। আর পাশের মানুষটির সাথে যেন তার এই 2 দিনের পরিচয় নয়, তার সাথে যেন তার আত্মার সম্পর্ক। মনে মনে নীলা একরকম একজনকেই পাশে চেয়েছিল। আশফি অবাক হয়ে নীলার কথাই ভাবছে। তার মনে কেবল এখন এই মেয়েটিরই আনাগোনা। এমন যোচনা বিলাস তো যে কারোর মনেই প্রেম জেগে উঠবে। এতদিন আশফি একাকিত্বটা অনুভব করত, কিন্তু এখন আর সেরকম কিছুই মনে হচ্ছে না। তানভীর ছাড়াও এখন তার কেউ আছে যে তাকে ভরসা করেছে। নীলার কথায় আশফি ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। কি হলো আশফি, তোমার ভালো লাগছে না? আমার কিন্তু বেশ লাগছে। জীবনটাকে আজ অন্যরকম লাগছে যে আমি বলে বোঝাতে পারবো না। আমি সাধারণ জীবনে ফিরে যেতে চাই নীলা, আমি বাড়ি ফিরতে চাই। নীলা আশফির হাত ধরে ওর সাথে কাঁধে মাথা রাখলো। চারিদিকে জোনাকি পোকারা খেলা করছে, শীতল বাতাস বইছে। দুটি মানুষ, দুটি ভাবনা, দুটি পৃথিবী। হঠাৎ করেই কেন জানি মনে হয় সবকিছু একই। দেখা পায় তারা দুজন দুজনার আকাশিতে জোছনায়। নিজেদেরকে মনে হয় যেন অনেক দিনের চেনা। প্রেম কি কখনো ভেবেচিন্তে হয়? প্রেম তো হঠাৎ করেই হয়, একেই বলে হঠাৎ প্রেম। ভোরবেলা বাগানের শুকনো পাতাগুলো ঝাড়ু দিতে এসে বাগান দেখাশোনাকারী মুস্তাফা চাচা হঠাৎ খেয়াল করলেন গাছে হেলান দিয়ে দুটো ছেলে মেয়ে ঘুমিয়ে আছে। উনি সামনে এগিয়ে গিয়ে ওদের ডাক দিলেন। আশফি আর নীলার ঘুম ভেঙে যাওয়ায় ওরা ধরফড়িয়ে উঠে বসে দাঁড়ালো। এটা ভেবে এই বুঝি পুলিশ এসে ওদের ধরে ফেললো। পরেক্ষণে আশেপাশে তাকিয়ে কোনো পুলিশকে না দেখে নিশ্চিন্ত হলো। সামনে দাঁড়িয়ে থাকা লোকটি তাদেরকে বলল, আপনারা কারা? শহর থেকে আইছেন বুঝি? কই যাইবেন? কোন বাড়ি? আসলে আমরা পথ হারিয়ে এখানে চলে এসেছি, এখানকার কিচ্ছু চিনি না। লোকটা তার হাতে ঝাড়ুটা রেখে দিয়ে বলল, চলেন আমাগো বাড়ি। আপনার বাড়ি যাব কেন? লোকটি হাসতে হাসতে বললেন, আমি যেই বাড়ির দেখাশোনা করি সেই বাড়ির কর্তা হইল এই গ্রামের জমিদার বংশের লোক। বিশাল বড় বাড়ি, এই বাগানটাও তার। গ্রামের নতুন কেউ আইলেই তার বাড়িতে লইয়া যায়। এককালে হের বাপ দাদারা মেলা সুনামা ছিল। আহেন বাড়িতে আহেন, বিশ্রাম নেওয়া তারপর যাইবেন। কি করবে আশফি, যাবে? একটু তো ফ্রেশ হওয়ারও দরকার ছিল। আরে আহেন তো।
আশফি আর নীলা ওনার সাথে পিছু পিছু হাঁটতে থাকে। এদিকে নীলার বাবাকে বাসায় নিয়ে আসা হয়েছে। তিনি এখন সুস্থ, শুধু অতিরিক্ত চিন্তা করলেই অচেতন হয়ে যান। ডাক্তার ওনাকে রেস্টে রাখতে বলেছেন, উনি এখন ঘুমাচ্ছেন। কিন্তু নীলার বাড়ির লোকজন তো আর চিন্তামুক্ত থাকতে পারছেন না। নীলার এখনো খোঁজ পাওয়া যায়নি। নীলা ওই ডাকাতটাকে বিয়ে করে গা ঢাকা দিয়েছে, এখন ওকে পুলিশে খুঁজে পাচ্ছে না। এটা কি হয়ে গেল? মেয়েটা এটা কি করলো? এখন বিয়ে করেছে, শুনেছেন? কিছুদিন পর বাচ্চাও হয়েছে, শুনবেন। ওদিকে আব্দুল লতিফ সাহেবের ছোট ভাই আব্দুল জলিল থানায় এসে পৌঁছে গেছেন। ওনার সাথে ওনার স্ত্রীও এসেছেন। উনি আর ওনার স্ত্রী এখন কমিশনারের সাথে বসে কথা বললেন। কমিশনার সাহেব, আমার ভাইকে আপনারা ছেড়ে দিচ্ছেন না কেন? ওদের অফিসার ড্যানি ধরে এনেছে। ডাকাতি হওয়ার সাথে সাথে বাসা থেকে পালিয়ে আসা একটা মেয়ে যুক্ত রয়েছে, সে কারণে ওদের ধরা। কিন্তু আমার ভাই তো সেটা জানতো না। তাদের কি দোষ? তাদের কেন আটকে রেখেছেন? এটা অফিসার ড্যানি ভালো বলতে পারবে। ইনভেস্টিগেশন তো সেই করেছে, কিন্তু সে কোথায়? এখনো থানায় আসেনি। নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে নাকি? ইন্সপেক্টর মাসুম এখনই ফোন লাগান। উনি কাল রাতে ওদের ধরতে নাইট ক্লাবে ঢুকেছিলেন, তারপর আর থানায় আসেনি। ইন্সপেক্টর ফোন পেয়ে ক্লাবের ভিতরে রুমে থাকা ডেনির ঘুম ভাঙলো। ঘুম ভেঙে যা দেখলো তা দেখে একদম আকাশ থেকে পড়ার মতো। তারপর আস্তে আস্তে মনে পড়ে যায় কাল রাতের সব ঘটনা। সকাল না হতেই প্রেমা আর লাবণ্যের বাড়ির লোকজন থানায় এসে হাজির। কমিশনার সাহেব খুব রেগে গেছেন ডেনির উপরে। তিনি রেগে বললেন, পুলিশের চাকরি নিয়ে এতগুলো কাজ করে দেশে ক্লাবে রাতে কাটাচ্ছে, তা কতক্ষণ লাগবে মশাইয়ের এখানে আসতে? স্যার, উনি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছেন, আধা ঘন্টার মধ্যে এসে যাবেন। গাড়িতে বসে সারা রাস্তা লাবণ্য কান্না করতে করতে আসছে। ডেনিও গাড়ি চালাতে চালাতে বলল, আপনি একটু থামবেন প্লিজ, একটু চুপ করে থাকুন না। আপনার ভাবভঙ্গি দেখে আমার আরো টেনশন হচ্ছে। লাবণ্য কান্নার শব্দ আরো জোরে বাড়িয়ে দিয়ে কান্না করতে করতে বলল, চুপ করব মানে? কাল রাতে সুযোগ বুঝে আমার সর্বনাশ করে এখন আমাকে চুপ করতে বলছেন? হ্যাঁ। ডেনি ঘামতে শুরু করে, আস্তে আস্তে বলল, দেখুন, আপনি সমান অপরাধী। আমি থানায় গিয়ে সবটা বলে দিব। এই পুলিশ ড্যানি আসলে তলে তলে নাইট ক্লাবে এসে মেয়েদের সাথে কি করে বেড়ায় সব কিছু বলবো। আপনি আমায় ভুল বলছেন। আমার পুলিশের প্রিপারেশন নিয়ে আপনি আমায় অপমান করতে পারেন না। এত কিছুর পরে আপনি কোন মুখটা নিয়ে আমার সাথে কথা বলছেন? হ্যাঁ, শরম নেই আপনার? থানায় পৌঁছানোর পর বাড়ির লোকজনকে দেখে লাবণ্য ছুটে গিয়ে তাদের জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে থাকে। তারপর চিল্লিয়ে ওখানে ডেনির সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলে দিল। ডেনির মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কমিশনার সাহেব ডেনিকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে বললেন, আপনি একজন পুলিশ অফিসার, আপনার কি লাজ লজ্জা বিবেকবোধ সবকিছুই লোপ পেয়ে গেছে? ওদিকে পুরনো জমিদার বাড়ি থেকে বিদায় নিয়ে আশফি আর নীলা আবারও গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটছে। বড় রাস্তা পর্যন্ত ওদের পৌঁছে দেওয়ার জন্য মোস্তফা চাচাও ওদের সাথে এসেছেন। কিছু দূর যাওয়ার পর ভ্যানের দেখা পাওয়া গেল। তিনজনই ভ্যানে উঠে পড়ল। মোস্তফা চাচা বললেন, আপ্যায়নে কোনো ত্রুটি হয়নি তো আম্মাজান? নীলা হাসি মুখে জবাব দিল, আরে চাচা, কি যে বলেন না, আমাদের মতো অচেনা মানুষকে এত খাতির যত্ন করলেন আপনাদের কর্তা এবং তার বাড়ির লোকজন। এত কিছু পরেও এটা বললে তো এখন পাপ হবে, পাপ। আমাদের নিয়মটাই এমন, গ্রামের নতুন কেউ আইলেই আগে আমাগো বাড়িতে নিয়ে যায়। অনেক ধন্যবাদ চাচা। দুপুর গড়ানোর আগেই বড় রাস্তায় এসে গেল। আশফি তখন মোস্তফা চাচার দিকে তাকিয়ে বলল, আপনাকে কষ্ট করতে হবে না চাচা, এখান থেকে আমরা বাসে করে চলে যেতে পারবো, আপনি বাড়ি চলে যান। এরপর মোস্তফা চাচা ওদের থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নীলা আশফির দিকে তাকিয়ে বলল, এই জানো তো, তুমি কিন্তু আমার সাথে অন্যায় করছো। আমি আবার কি করলাম? মেয়েরা বিয়ের পর শ্বশুর বাড়ি চায়, আমি যাব না। আমি তো নিজেই জানি না আমার বাড়ি কোথায়, তোমাকে নিয়ে যাব কিভাবে? কাল রাতে বললাম না ডাকাতকে বিয়ে না করে রিজভিকেই বিয়ে করতে, তাহলে তো সব পেতে। আবার তুমি ওই এক কথা বললে। এই বারবার তুমি রিজভির কথা তোলো কেন? হ্যাঁ কেন বলো? জানো না ওর কথা শুনতে আমার ভালো লাগে না? তুমি তো বললে তোমার শ্বশুর বাড়ি যাওয়ার শখ হচ্ছে, কিন্তু আমি তো নিজেই জানি না তোমার সেই শ্বশুর বাড়ি মানে আমার বাড়িটা কোথায়। চুপ, জানি না বলে কি জানার চেষ্টাও করবে না? সারা জীবন কি এভাবেই থাকবো নাকি? এরপর বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় উঠবো শুনি? হোয়াট? বাচ্চা?
বিয়ের মাত্র একদিন যেতেই বাচ্চার চিন্তা এসে গেল। নীলা গাল ফুলিয়ে বলল, সেটা কি স্বাভাবিক নয়? নাকি আমাকে ফেলে রেখে জঙ্গলে ফিরে গিয়ে আবার ডাকাতি করা শুরু করবে? শোনো, এখন থেকে বউ বাচ্চা চিন্তা করতে শেখো। কি বলছো এসব তুমি? কেন, আমি কি ভুল কিছু বলেছি নাকি? বিয়ে যখন করেছো তাহলে ওইসবই তো। এই শোনো না, আমি কাল রাতে ঘুমানোর পরে একটা স্বপ্ন দেখেছি। আমার অনেক সুন্দর একটা বাবু হয়েছে। ইস, দেখলে আদর করতে ইচ্ছা করে, কিন্তু ওটা তো স্বপ্ন ছিল, তাই ভোর হতেই সব শেষ। এখন আমার বাস্তবে এমন চাই। আশফি ভ্রু কুচকে বলল, এই মেয়ে, বিয়ের মাত্র একদিন হয়েছে তার মধ্যেই বাবু চলে এলো। ও, তুমি আমাকে স্বপ্ন দেখতে বারণ করছো তাই না? ঠিক আছে। অভিমানে নীলা এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর কান্না করছে। আরে কোথায় যাচ্ছ? দাঁড়াও, আমিও যাব তো। আশফি নীলার সামনে এসে দাঁড়ালো। আশফি নীলার চোখের পানি মুছে দিয়ে ওর হাতটা ধরে বলল, কি হয়েছে ভাবে কাঁদছো কেন? কথা বলবে না আমার সাথে? কেন, রাগ করেছো? আমার শ্বশুর বাড়ি চাই। ঠিক আছে, নিয়ে যাব, কথা দিলাম। সত্যি তো? সত্যি। আমি চাই না আমার কারণে কারো দেখার স্বপ্নটা ভেঙে যাক। নীলা আশফিকে জড়িয়ে ধরলো। তখনই রাস্তার পাশ দিয়ে একটা বাস চলে যাচ্ছে। বাসের জানলা দিয়ে একজন চেঁচিয়ে বলে উঠল, ওই দেখো, ওই দেখো, লাইলি মজনু। নীলা আর আশফি এদিকে তাকাতেই বাসের হেল্পার বলল, উঠে পড়েন। পিছনেই ছিল ডাক্তার রাজভীর গাড়ি। সে আশফি আর নীলাকে বাসে উঠতে দেখে বাসটাকে অনুসরণ করতে থাকে। আজ ওদের ধরেই ছাড়বো, না হলে আমার নাম রিজবি নয়। ড্রাইভার সাহেব, একদম সোজা যাবে, সোজা, কোনোভাবেই যেন মিস না হয়। ওদিকে থানায় ডেনি আর লাবণ্যের বিষয়টা নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। কমিশনার সাহেব বললেন, মিস্টার ড্যানি, তার আগে আপনি বলুন তো, কেন আপনি আব্দুল লতিফ সাহেব আর এই মাওলানা আর কাজীকে ধরে এনে হাজতে আটকে রেখেছেন? ওরা ওই মেয়েটার সাথে ডাকাতের বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার অপরাধে ওদের ধরে এনেছেন, তাই তো? আব্দুল লতিফ হাজতের ভিতর থেকে বললেন, আমার বাড়িতে থেকে অকাশ কুকাশ করবে আর আমি বিয়ে দেব না? শেষমেশ তো আমার বাড়ি ডাকাতি করে ওরা পালালো। আব্দুল লতিফের ছোট ভাই আব্দুল জলিলও বললেন, ঠিক করেছেন আমার ভাই, যা ক্ষতি হওয়া তা তো আমার ভাইয়ের হলো, এখন সবাইকে ছেড়ে দেন। কমিশনার চশমার উপর দিয়ে ডেনির দিকে তাকিয়ে বলল, একই কাজ তো আপনিও কাল রাতে করেছেন নাইট ক্লাবে। লাবণ্যের বাড়ির লোকজন রেগে আগুন। লাবণ্যের মা এগিয়ে এসে বললেন, আমাদের মেয়ের এখন কি হবে? বিয়ে দেব কিভাবে? এমনিতেই তো বিয়ের আসর থেকে পালিয়ে এসেছিল। ডেনি চুপ করে গেল। কমিশনার আবারও ডেনির দিকে তাকিয়ে বললেন, যে কারণে ওনাদের ধরে এনেছেন, সে কারণে আবার ওনাদের দিয়ে নিজের ফরজ কাজটা ওনাদের সবাইকে ছেড়ে দিন। ইন্সপেক্টর মাসুম, লতিফ সাহেব সহ মাওলানা আর কাজীকে বাইরে বের করে এখানে নিয়ে আসো। ইয়েস স্যার। এইসব শুনে ডেনি অচেতন হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ওর চেতনা ফেরানো হয়। ডেনি সামনে তাকিয়ে দেখলো চেয়ারে বসে সেই মাওলানা আর কাজী ওর দিকে তাকিয়ে সবগুলো দাঁত বের করে হাসছে। কমিশনার গম্ভীর গলায় বললেন, মিস্টার ড্যানি, পুলিশে মান রাখতে চাইলে আর নাটক না করে ভালো ভালো বিয়েটা করে ফেলুন, না হলে আপনি বিপদে পড়বেন। চাপে পড়ে ডেনি লাবণ্যকে থানাতেই বিয়ে করলো। লাবণ্যকে দেখে এখন মনে হচ্ছে না সে এই বিয়েতে অখুশি, বরং ডেনিকে পেয়ে তার ভালোই হয়েছে। তাই সে চুপচাপ বিয়েটা সেরে নিল। বিয়ের পর কমিশনার সাহেব হাসতে হাসতে লাবণ্যের বাবাকে বললেন, কি মশাই, মেয়ে ফিরে পেয়েছেন তো? শুধু মেয়ে নয়, মেয়ের সাথে মেয়ের জামাইকেও পেলেন। এখন বাড়িতে নিয়ে গিয়ে ধুমধাম করে বিয়ের আয়োজন করুন। লাবণ্যের বাবা হো হো করে হেসে উঠল। প্রেমার মা তখন বলল, কিন্তু আমাদের মেয়ে, সে কোথায় গেল? তাকেও কাল রাতে নাইট ক্লাবে দেখা গিয়েছিল, কিন্তু সে ডাকাত তানভীরের সাথে পালিয়েছে। এবার তো আমায় ওদের ধরে নিয়ে এসে হাজতে ভর্তি হবে। স্যার, ইনভেস্টিগেশন করে আব্দুল লতিফ সাহেবের বাড়ির বেডরুমের জানালার কাছে লকেটটা সহ এই সোনার চেইনটা পাওয়া গেছে। আব্দুল লতিফের ছোট ভাই আব্দুল জলিল চেইনটা দেখার সাথে কি মনে করে যেন ওটা ভালো করে লক্ষ্য করছেন। ডেনি তা দেখে বলে উঠল, লতিফ সাহেব, আপনি কি জানেন এই চেইনটা কার? আশফি নাকি তানভীর? মেয়েরা তো এই ধরনের চেইন পরে না, তাই এটা নীলারও হওয়ার প্রশ্নই আসে না। তানভীর নামটা শুনে আব্দুল জলিল এবার উঠে দাঁড়িয়ে বলেন, আমি কি চেইনটা একটু দেখতে পারি? ইন্সপেক্টর মামুন চেইনটা ওনার হাতে দিলেন। আব্দুল জলিল লকেটটার সোনার চেইনটা ভালো করে দেখেছেন, সাথে ওনার স্ত্রীও খুব ছটফট করা শুরু করেছেন। ওনার এইরকম করতে দেখে ডেনি বলে উঠল,
এনি প্রবলেম? আমাদের এটা একটু ভালো করে দেখতে দিন, মনে হচ্ছে এটা সেই চেইন। তুমি কি নিশ্চিত? এরকম তো আরও কেউ বানাতে পারে, তাই না? আমেরিকা থাকতে এই মোটা চেইনের গায়ের নকশাটা আমি নিজে দিয়েছিলাম, যেমনটা আমাদের তানভীর এঁকে দিয়েছিল। লকেটের নকশাটাও তো সেই মনে হচ্ছে। আব্দুল জলিল এবার লকেটটা খুলে ফেললেন। লকেটের ভিতরে দুই পাশে তার ছেলের ছোটবেলাকার ছবি দেখে অবাক হয়ে গেলেন। ওনার স্ত্রী উত্তেজিত হয়ে বললেন, এটা তো আমাদের তানভীরের ছবি। তাহলে যার গলায় এটা ছিল ওই ছেলেটাই কি আমাদের তানভীর? মানে ডাকাতের গলায় চেন নিয়ে এইসব কি বলছেন আপনারা? আমার ছেলে তানভীর ছোট থাকতে হারিয়ে গিয়েছে। যখন আমরা আমেরিকা থেকে ওকে নিয়ে প্রথমবারের মতো আমার এই ভাইয়ের বাসায় বেড়াতে আসছিলাম, কিন্তু পথের মধ্যে ডাকাতের আক্রমণে আমাদের থেকে ওরা সব কিছু কেড়ে নিয়ে যায়। বাঁচার জন্য এদিক ওদিক ছুটাছুটি করার কারণে ছেলেটা আমার ওই দিনই হারিয়ে গেছে। পরে ও অনেক খুঁজেও তার খোঁজ পাওয়া যায়নি। দেখুন, চেনটা ওই ছেলের গলায় পাওয়া গেছে। ও তো অন্য কোথাও থেকে চেনটা সিনটেক বা ডাকাতি করে এটাও আনতে পারে। কিন্তু ওই ছেলের নামও তো আমার ছেলের নামের সাথে মিলে যাচ্ছে। ডেনি তানভীরের ছবিটা আব্দুল জলিলকে দেখালো। ছবি দেখে আব্দুল জলিল বললেন, এই ছেলের সাথে তো আমার ছেলের চেহারা মিল আছে। ও তখন ছোট ছিল, এখন বড় হয়েছে। চেহারায় পরিবর্তন তো আসবেই, তবুও ওকে সামনে থেকে ভালো করে দেখলে সুবিধা হতো। এখন ওর বয়স 24। তানভীরকে তো ধরা পড়তেই হবে, তখন দেখে নিয়েন। আমি তোর ছেলেকে ছোটবেলায় দেখিনি, তাই ওর সম্পর্কে কোনো আইডিয়াও দিতে পারছি না। বলতে বলতে ডেনির ফোনের রিংটোন বাজতে শুরু করে। ডেনি ফোন রিসিভ করতেই বলল, কি? এদের ফলো করুন, আমি এখনই আসছি। মিস্টার ড্যানি, আমি কি করব? ডেনি পিছনে ফিরে লাবণ্যের দিকে তাকিয়ে বলল, আপনি বাড়ি চলে যান, রাতে আপনার সাথে দেখা হবে। আমি মম ড্যাডকে নিয়ে আপনাদের বাড়িতে চলে আসব। ডেনি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। ওদিকে নীলার চাচা ফোনে কথা বলছেন। নীলাকে যেভাবে হোক আমার চাই, দরকার হলে ছেলেটাকে শেষ করে দিবেন। জি সাব, আমার লোকেরা বহুত ভালো কাম করে, টাকা যখন দিচ্ছেন তখন কাম হইয়া যাইব। নীলার চাচা ফোন রেখে দিয়ে নীলার বাবার দিকে তাকিয়ে বললেন, তুমি কোনো চিন্তা করো না, এবার নীলাকে খুঁজে পাওয়া যাবেই। যা পুলিশ করতে পারছে না তা এরা পারবে, টাকাই সবই। তুই কাদের কথা বলছিস? তাদেরকে কি তুই চিনিস? চিনি না, কিন্তু ওরা নীলাকে ওই ছেলের সাথে দেখেছে, আর আমাকে নীলার খোঁজ দেবে বলে আমার থেকে টাকা নিয়েছে। আমি টাকা পাঠিয়ে দিয়েছি, ওরা বলেছে নীলাকে ওরা এনে দেবে। কোনো ভুল খবর নয় তো? হতে পারে শুধু শুধু টাকা হাতানোর ধান্দা। তবু একটা চেষ্টা তো করা যেতেই পারে। এদিকে চেঞ্জ পৈশাসিক হাসি হাসছে। তখন মোহন ডাকাত বলল, সর্দার, একবারে এক ঢিলে দুই পাখি। ওই আসফি আর তানভীর পোলা দুইটা পুলিশের হাতে পরনের আগেই অগরে শেষ কইরা দেওয়ান লাগবো। ওরা ধরা পড়লে তো আমারই লস। খবরের কাগজ থেকে ওই মায়েরার বাড়ির ফোন নম্বর নিয়ে ওর বাড়িতে ফোন দিয়ে মায়েরার খোঁজ দিব বলে শুধু শুধু এতগুলো টাকা নিয়ে আসলাম। শালা বোকা। ওই মাইয়াডারে আমি ছাড়ুম না, অনলাই গাই এত লস হইয়া গেল আমাগুর। আশফি আর নীলা বাস থেকে নেমে হাঁটা শুরু করে। কোথায় যাবে এখন? তোমার শ্বশুর বাড়ি। ইয়ার কি হচ্ছে আমার সাথে? না গো, আমার বউয়ের আবদার রাখার চেষ্টা করছি। এই সেই কখন থেকে যাচ্ছি, আমার খিদে পেয়েছে তো। এটা আগেও দেখেছি যে ডাকাতে কোনো খিদে টিতে পায় না, তারা সুপার হিউম্যান হয়। ওই মাইয়া, তুমি আমাকে অপমান করছো? তাও আশফিকে? দাঁড়াও, পকেটে যা টাকা আছে তা তোমাকে খাইয়েই পুরোটা শেষ করব। এক্ষুনি করব, দেখি তুমি কত খেতে পারো। চলো। ধমকাচ্ছ কেন? আমি কি একা খাবো নাকি? তোমাকে নিয়েই তো খাবো। ওরে আমার ভালোবাসা রে। চলুন, রাস্তা পার হতে হবে, কারণ রেস্টুরেন্ট তো রাস্তার ওপাশে। আশফি আর নীলা হাত ধরে রাস্তা পার হতে যাবে, তখনই হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই গুলির আওয়াজ পাওয়া গেল। ভয়ে নীলা চিৎকার দিয়ে উঠল আর পাশে তাকিয়ে দেখলো আশফি পড়ে যাচ্ছে। আশফিকে শুট করা হয়েছে। পিছন থেকে নীলার মাথাও কারা যেন বাড়ি দিল। চোখের সামনে চারিদিকে সবকিছু অন্ধকার হয়ে আসছে। পিচ ঢালা রাস্তার মাঝখানে দুজনেই লুটিয়ে পড়ল। বিছানায় শুয়ে চোখ খুলতেই ওই ভয়ঙ্কর ঘটনার কথা মনে করে একটা চিৎকার দিল নীলা। তারপরে ওকে শান্ত করতে এগিয়ে এলো একটি নার্স। আশেপাশে তাকিয়ে নীলা নিজেকে একটা অচেনা রুমে আবিষ্কার করলো। নীলার গলার আওয়াজ পেয়ে রসবি রুমের ভিতরে এসে উপস্থিত হয়। রসবিকে দেখে নীলা খুবই অবাক হলো।
হা করে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে তারপর বলল, তুই তুই এখানে তুই আমাকে এখানে নিয়ে এসেছিস শয়তান। রাজবি মুখটা গোল করে তারপর একটা মুচকি হাসি দিয়ে বলল, ও নো ডার্লিং, এভাবে বলতে হয় না। নীলার তখনই আশফির কথা মনে হলো। আশফি কোথায় গেল? ওকে তো গুলি করা হয়েছিল, ও ঠিক আছে তো? না না, আমার আশফির কিছু হতে পারে না। নীলা বিছানা থেকে উঠে সোজা গিয়ে রাজবির শার্টের কলার চেপে ধরে চেঁচিয়ে বলল, আশফি কোথায়? আমার আশফিকে কোথায় লুকিয়ে রেখেছিস? নীলা জান, ছাড়ো, এরকম করছো কেন? বরের সাথে কি এরকম করতে হয়? তুই তাহলে এসব করেছিস তাই না? তুই আমার আশফিকে আঘাত করেছিস, আমাকে আঘাত করেছিস। না জান, একটু শান্ত হও, সব বলছি আমি। এসব আমি করিনি। আমি কি তোমাকে আঘাত করতে পারি বলো? নীলা চোখ বড় বড় করে চেঁচিয়ে বলল, তাহলে আমাকে এখানে নিয়ে এলোকে? আশফি কোথায়? আমি গাড়ি নিয়ে তোমাদের পেছনেই আসছিলাম, আর গাড়ি থেকে নামতেই গুলির আওয়াজ পেলাম, আর সামনে তাকিয়ে দেখি কারা যেন তোমাদের ওপর হামলা করেছে। তখন আমি আর আমার বডিগার্ড আর আমার গাড়ির ড্রাইভার সহ ওদিকে দৌড়ে গিয়ে গুলি চালাতেই ওরা পালিয়ে গেল। তারপর তোমাকে আর আশফিকে রাস্তায় পড়ে থাকতে দেখে এই হোটেলে নিয়ে আসি। নীলা রাজবির শার্টের কলার ছিঁড়ে দিয়ে বলল, তুই সত্যি বলছিস? হ্যাঁ জান, আশফিকে আমি গুলি করিনি, তোমাকেও আমি আঘাত করিনি। তবে আশফির প্রতি আমার রাগ ছিল, ইচ্ছে হচ্ছিল ওকে শেষ করে দিই। তোমার সাথেও কি আমার একদম সহ্য হয় না, কিন্তু একজন ডাক্তার হয়ে তা কি করে পারি বলো? আশফিকে যখন আমি ওই অবস্থায় দেখি আমি সব ভুলে গিয়েছিলাম। তখন আমার শুধু মনে হয়েছে ওকে বাঁচাতে হবে আমাকে, ও আমার পেশেন্ট। নীলা ভ্রুকুচকে রাজবির কথাগুলো শুনছে। রাজবি আবারও বলছে, তখনই তোমাকে আর আশফিকে এই হোটেল রুমে এনে শিফট করি। তারপর হসপিটালে ফোন করে ডাক্তার সহ কিছু নার্সকে এখানে আসতে বলি। তুই হসপিটালে না নিয়ে গিয়ে হোটেলে নিয়ে এলি কেন? রাজবি একটা হাসি দিয়ে বলল, পাখি, তুমি বারবার উড়ে চলে যাবে তা তো হবে না। রাগে নীলা আবার রাজবির শার্টের কলার চেপে ধরে বলল, আশফি কোথায়? কোথায় রেখেছিস ওকে? রাজবি হাত দিয়ে নীলার দুই হাত ছাড়াতে ছাড়াতে বলল, আহা জান, তুমি এমন কেন করছো? তোমার শরীর খারাপ করবে তো। তোকে আমি। বলতে বলতেই নীলার মাথার দুই পাশে চিনচিনে প্রচন্ড ব্যথা অনুভব করলো। রাজবিকে ছেড়ে দিয়ে নীলা মাথায় হাত দেয়। রাজবি তখন বলল, কি হলো জান, তোমার কষ্ট হচ্ছে? স্যার, উনি ওষুধটা এখনো খাননি। নীলা মাথায় হাত দিয়ে আর দাঁড়িয়ে থাকতে পারল না। পড়ে যেতে গেলে নার্স ওকে ধরে বিছানায় বসিয়ে দেয়। রাজবি তখন বলল, আপনি ওষুধটা দিন আর ওনার খেয়াল রাখুন। রাজবি রুমের বাইরে চলে গেল। নীলা জামা কাপড় চেঞ্জ করার পর ফ্রেশ হয়ে নার্সকে ওকে বিছানায় শুইয়ে দিল। ম্যাম, এবার ওষুধটা খেয়ে নিন, না হলে স্যার রাগ করবেন। নীলা নার্সের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আমার সাথে যেখানে আরো একজনকে নিয়ে আসা হয়েছে সে কোথায়? কার কথা বলছেন? প্লিজ ম্যাম, খেয়ে নিন, না হলে আমার চাকরি থাকবে না। তাহলে আগে বলো, আমার সাথে যে ছেলেটাকে এখানে নিয়ে এসেছে, যার গুলি লেগেছিল, সে কোথায়? কোন রুমে? ও, উনি তো 406 নম্বর রুমে রয়েছেন, এখন ভালো আছেন, ঘুমাচ্ছেন। নীলা শোয়া থেকে উঠে বসলো। এরপর নার্সের দিকে তাকিয়ে বলল, আমি দেখব ওকে, ও কেমন আছে এখন, আমি ওর কাছে যাব। উনি এখন ভালো আছেন, গুলিটা ওনার ডান হাতে লেগেছিল, তাই অল্পের জন্য বেঁচে গিয়েছেন। আর স্যার আপনাকে এই রুমের বাইরে যেতে নিষেধ করেছেন। ঠিক আছে, ওষুধটা দাও, আমি খেয়ে নিচ্ছি। ওষুধ খাওয়ার পর নীলা নার্সকে বলল, তুমি এখন যাও, আমি এখন ঘুমাবো। ম্যাম, আমাকে এখান থেকে আপনার খেয়াল রাখতে বলেছে, আপনার কি লাগে না লাগে। আমি বললাম না এখন যাও, আমি এখন ঘুমাবো, আর কিছু লাগলে আমি তোমায় ডেকে নেব। নার্স চলে যাবার পর নীলা রুমের দরজার কাছে এসে উকি দিয়ে দেখলো এটা 404 নাম্বার রুম, আর সামনের বিপরীত রুমটা 405 নাম্বার। তার মানে পাশের রুমটাই 406। নীলা রুমে এসে ব্যালকনিতে দাঁড়ালো। ব্যালকনিতে দাঁড়িয়ে পাহাড় দেখা যাচ্ছে। পাশের ব্যালকনিটাই 406 নাম্বার রুমের ব্যালকনি। তখনই পিছন থেকে রাজবি এসে দুই হাত দিয়ে নীলার কোমর ধরে নীলাকে জড়িয়ে ধরতে গেলেই নীলা চমকে গিয়ে এদিকে ফিরে রাজবিকে দেখার সাথেই ওকে থাপড় দিয়ে দিল। ওর পায়ের উপর পা দিয়ে বাড়ি দিল। রাজবি আহ করে এক পা ধরে মুরগির মতো লাফাচ্ছে। এই অবস্থায় নীলা রাজবিকে ব্যালকনির ধারে নিয়ে গিয়ে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করছে। সেই সময় রাজবির বডিগার্ড এখানে চলে এলো। রাজবি ব্যালকনির দেওয়ালটা না ধরতে পেরে ব্যালেন্স হারিয়ে হাত দুটো ওপরে তুলে আছে। ম্যাডাম কি করছেন? স্যার পড়ে যাবে তো।
নার্স এসে নীলাকে ধরে রুমের ভিতরে নিয়ে গেল। রাজবি শার্ট ঠিক করতে করতে হাঁপাচ্ছে। এদিকে অটোতে বসে তানভীর আর প্রেমা স্টেশনের দিকেই যাচ্ছে। হঠাৎ করে অটোর ঝাঁকুনিতে তানভীরের হাতের সাথে প্রেমার হাত লেগে গেল। হাত লাগার পরও প্রেমা হাতটা আর না সরিয়ে আবারও ভালো করে ধরল। তানভীর অবাক হয়ে প্রেমার দিকে তাকায়। প্রেমা লজ্জারাঙা মুখে আর চোখে বাম পাশে চোখ দিয়ে তানভীরকে দেখছে, কিন্তু সে শুধু তানভীরের বুক দেখতে পাচ্ছে। তানভীরের মুখটা দেখতে হলে প্রেমার মুখটা ওপরে তুলে তাকাতে হবে, সেই সাহসটা ওর এখন হচ্ছে না। তানভীর মনে মনে ভাবছে, মেয়েটার কি প্রেমে পড়ে গেলি নাকি? মতি গতি তো ভালো দেখাচ্ছে না। কালকেও তো বাইক চালানোর সময় আমার কোমরটা ধরেছিল। হঠাৎ করে প্রেমা মুখটা ওপরে তুলে তাকায়। তাকানোর সাথে দেখলো তানভীর ওর দিকেই তাকিয়ে আছে। সাথে সাথে প্রেমা লজ্জায় চোখ নামিয়ে নেয়, সেই সাথে হাতটাও সরিয়ে নিল। হঠাৎ আবারও অটোর ঝাঁকুনিতে প্রেমা তানভীরের গায়ের উপর এসে পড়ল। তানভীর ব্যালেন্স হারানোর কারণে প্রেমাকে ধরে ফেলতে প্রেমা লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। চোখ উপরে তুলতেই দেখলো এবারও তানভীর একই দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। লজ্জার সাথে সাথে প্রেমা চোখও নামিয়ে নেয়। তানভীর এক দৃষ্টিতে প্রেমার দিকে তাকিয়ে আছে। লজ্জায় প্রেমার মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করছে। গালের দুই পাশটা একদম লাল হয়ে গেছে। এমন সময় তানভীর প্রেমার মুখটা উঁচু করে ধরলো। এবার তাকাতেই তানভীর চোখের সাথে চোকাচুকি হয়ে যায়। প্রেমা যখন আর নিচেও তাকাতে পারছে না, কারণ তানভীর ওর মুখটা ধরে রয়েছে। লজ্জায় প্রেমা চোখ বন্ধ করে ফেললো। তানভীর মনে মনে বলল, এত লজ্জাই মেয়ের? প্রেমে পড়েও এত লজ্জা পাচ্ছে? প্রেমাও মনে মনে বলছে, ইস কি নীল লজ্জার মতো তাকিয়ে আছে দেখো, আর এদিকে তো আমি লজ্জায় একদম মরে যাচ্ছে। প্রেমার এইভাবে লজ্জা পাওয়া দেখে তানভীর মনে মনে প্রেমার দোলা দিতে লাগলো। কিন্তু হঠাৎ খেয়াল হলো অটোটা থেমে গেছে, কিন্তু এখন তো থামার কথা নয়। রাস্তার মাঝপথে কেন থামলো? অটো চালকের সিটে কোন চালকও নেই, চালকের আসনটা ফাঁকা। প্রেমা আর তানভীর পাশে তাকাতেই হাঁ হয়ে গেল। পুলিশ অটোটাকে ঘিরে ফেলেছে। পুলিশ অফিসার ডেনি ভ্রু নাচিয়ে বলল, কি অটোর ভিতরে প্রেম হচ্ছিল দুজনের? এই তোমরা তিন বান্ধবী কি বাড়ি থেকে পালিয়েছো কারো গলায় ঝুলে পড়ার জন্য? একটা তো আমার গলায় অলরেডি ঝুলে পড়েছে। মানেটা থানায় গিয়ে বলতে পারবে। রাত 9টা বাজে। রাজবি নীলার রুমে ঢুকে বলল, জান তোমার জন্য খাবার নিয়ে এসেছি, এসো আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি। তুই আবার এসেছিস জানোয়ার, বের হ আমার ঘর থেকে, আর আমাকে আশফির কাছে যেতে দে। আমি তোমাকে না খাইয়ে এখান থেকে যাচ্ছি না, এবং তোমাকেও আশফির কাছে যেতে দিচ্ছি না। রাজবি নীলার হাত ধরে নীলাকে সোফায় বসিয়ে দিচ্ছে। রাগে নীলা আবারও রাজবির শার্টের গলা টেনে ধরতে গিয়ে এবার ব্যালেন্স হারিয়ে রাজবির উপর পড়ে গেল। রাজবির সোফায় বসে পড়ল, আর তার উপর নীলা। নীলা রাজবির উপরে পড়েও শার্টের কলার ধরে রয়েছে। সেই সময় রাজবির বডিগার্ড রুমে ঢুকতে গেলেই এই দৃশ্য দিকে আর ভিতরে ঢুকলো না। সে এখন রুমের বাহিরে দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। তখনই নার্স এসে দরজাটা খুলে ভিতরে ঢুকতে যাবে, সাথে সাথে বডিগার্ডটা বলে উঠল, আরে কি করছেন? ভিতরে ম্যাডামের সাথে স্যারের রোমান্স চলছে, এখন ভিতরে যাবেন না। নার্সটা ভ্রু কুঁচকে বলল, তাহলে আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? সরেন এখান থেকে। আচ্ছা তাহলে চলুন না, এই সময়টা আমরা একটু ছাদে গিয়ে খোলামেলা আলাপ করি। ঠিক আছে আসুন। সিঁড়ি দিয়ে যেতে যেতে বডিগার্ডটা নার্সকে বলল, আচ্ছা আপনি কি সিঙ্গেল? ওদিকে রুমের ভিতরে সোফার উপরে রাগে নীলা চোখ বড় বড় করে রাজবির শার্টের কলার টেনে ধরে রাজবিকে কিল ঘুষি দিয়েই যাচ্ছে, আর রাজবিও নীলার কিল ঘুষি সহ্য করছে। এমন সময় আশফি এসে রুমের দরজাটা খুললো। দরজা খোলার শব্দে দুজনেই এই দিকে তাকায়। আশফি দেখলো সোফার উপরে নীলা রাজবির শার্টের কলার টেনে ধরে ওর গায়ের উপর পড়ে রয়েছে। এটা দেখার সাথে সাথে রাগে আশফি অনেক জোরে ঠাস করে দরজাটা আবারও বন্ধ করে দিল, কিন্তু তার 2 সেকেন্ড পরেই আবার দরজাটা খুলে ভিতরে ঢুকে চেঁচিয়ে বলল, ছি নীলা, এই ছিল তোমার মনে? আশফিকে দেখে নীলা তাড়াতাড়ি উঠে এসে আশফিকে জড়িয়ে ধরে বলল, আশফি, আশফি তুমি ঠিক আছো? আমি কত চিন্তা করছিলাম তোমার জন্য, তুমি এসেছো আশফি। আশফি এক হাতে ব্যান্ডেজ করা, তাই সে অন্য হাত দিয়ে নীলাকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, ছি, নাটক করছো আমার সাথে? এত নাটকের তো দরকার ছিল না। আমাকে বললেই পারতে যে তুমি রিজভির কাছে ফিরে যেতে চাও। জানি একটা ডাকাতের সাথে কেউ থাকতে চাইবে না, তাই বলে মিছে মিছে এত স্বপ্ন আমাকে না দেখালেই পারতে মিস নীলা। এসব তুমি কি বলছো আশফি? আর এই অসুস্থ শরীরে তুমি কেন এত উত্তেজিত হচ্ছ? জানি যে চোখে দেখলাম তাই বলছি।
আমার এই অবস্থা, তুমি এখানে রিজভির সাথে? ছি নীলা, এটাও দেখতে হলো আমায়। ভেবেছিলাম তোমাকে নিয়ে নতুন জীবন শুরু করব। আশফি, চুপ কেন? আমার সাথে এরকম করলে নীলা? কেন এভাবে ঠকালে আমায়? আমি ডাকাত বলে? আমার বাড়ি ঘরে ঠিকানা খুঁজে পাইনি বলে? তোমাকে শ্বশুর বাড়ি নিয়ে যায়নি বলে? আমাকে কয়েকটা দিন সময় দিতে পারলে না? এই আশফির ওপর একটু ভরসা রাখতে পারলে না তুমি? নীলা এবার কাঁদতে শুরু করে দিয়েছে। আশফি এখনো চেঁচিয়ে বলেই যাচ্ছে, ও আমি কাকে কি বলছি? তোমার মতো বড় লোকের মেয়েরা কি আর আমার মতো ডাকাতের সাথে সংসার করবে? কেন যে মিছিমিছি তোমাকে নিয়ে এত বড় স্বপ্নটা দেখতে গিয়েছি। জানি না এত বড় ধাক্কাটা আমি সামলাতে পারবো কিনা। তুমি আমার জীবন নিয়ে এভাবে খেলতে পারলে নীলা? নীলা কাঁদতে কাঁদতে বলল, আশফি তুমি থামবে? আসলে তুমি যা দেখেছো তা সত্যি নয়। তুমি আমায় ভুল বুঝছো। আমার কথাটা তো আগে শুনবে। কি শুনবো? হ্যাঁ, বিষয়টা আসলে তা নয়। বিষয়টা আসলে কি তা আমি একটু আগেই দেখে নিয়েছি। আশফি ঠাস করে দরজা লাগিয়ে দিয়ে রুমের বাইরে চলে গেল। রাগে নীলার মাথা গরম হয়ে গেছে। শুধু শুধু আশফি ওকে ভুল বুঝে এতগুলো কথা শুনিয়ে দিয়ে গেল। শুধু তাই নয়, ছেলেটা অনেক কষ্টও পেয়েছে, তা ওর চোখ দুটো দেখেই বোঝা যাচ্ছিল। এমনিতেই রাগে নীলা সাপের মতো ফনা তুলে ফুঁসে আছে। তার মধ্যে রাজবি নীলার সামনে এসে দাঁড়িয়ে বলল, জান, খাবে না? নীলার চোখ দুটো এবার গেল রাজবির দিকে, আর সাথে সাথে চোখের পানি মুছে আক্রমণ করে বসলো। শালা তোর জন্যই আশফি আমাকে ভুল বুঝে কষ্ট পেল। তোকে তো আমি। নীলা তারপরে থাকা 3 পিসের ওড়নাটার উপর থেকে সেফটি পিনটা খুলে নিয়ে রাজবীর গায়ে ঢুকিয়ে দিল। রুমের ভিতরে কাচের টেবিলটা ভেঙে কাচের টুকরোগুলো রাজবীর গায়ে ঢুকিয়ে দিচ্ছে। রাজবীর শরীর থেকে গল গল করে রক্ত বের হচ্ছে। বডিগার্ড আর নার্স চিৎকার শুনে এসে নীলাকে ধরে আটকায়। ওদিকে রুমের ভিতরে আশফি অস্থির হয়ে উঠেছে। নীলা রাজবীকে এভাবে আহত করছে শুনে আশফির মনে আরো উতলা হয়ে গেল। ওদিকে নার্স নীলাকে বলল, আপনি একটু শান্ত হয়ে বসুন। আপনার শরীর এখনো পুরোপুরি ভালো হয়নি, এখন ঘুমানো দরকার আপনার। আশফি মনে মনে ভাবছে, নীলা আমায় কি বলতে চেয়েছিল? রাগের মাথায় ওকে আমি কষ্ট দিয়ে ফেললাম না তো? ওদিকে নীলা বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে। এদিকে আশফিও ঘুমাতে পারছে না। সে রুমের দরজা লাগিয়ে দিয়ে ব্যালকনিতে এসে পাশের রুম অর্থাৎ 404 নম্বর রুমের ব্যালকনিটিতে টপকে যাওয়ার চেষ্টা করছে। কিছুক্ষণের মধ্যেই আশফি ব্যালকনি টপকে এই ব্যালকনিতে চলে এলো। হোটেলের ভিতরে নীলা আর আশফির রুমের দরজার সামনে রাজবি কড়া পাহারা ব্যবস্থা করে রেখেছে। তাই আশফি লুকিয়ে লুকিয়ে তার রুমের পিছনের ব্যালকনিটা টপকে নীলার রুমের ব্যালকনিতে এসে তার রুমে ঢোকার একমাত্র উপায় বেছে নিয়েছে। নীলার রুমের ব্যালকনিতে দাঁড়ানো মাত্রই এক ফালি শীতল বাতাস এসে আশফিকে ছুঁয়ে গেল। কিন্তু মনটা এখনো শীতল হলো না। মনটা যে বড়ই অশান্ত হয়ে আছে। কিছু মেঘ এসে চাঁদটা কেউ ঢেকে দিল। আকাশটা মেঘলা হয়ে আছে। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। আশফি ব্যালকনির দরজার সামনে এসে দাঁড়ালো। রুমের লাইটটা বন্ধ করা। আশফি মনে মনে ভাবছে, নীলা কি ঘুমিয়ে পড়েছে? তখন ওর সাথে ওরকম ব্যবহার করা একদম উচিত হয়নি। ওকে সরি বলতেই হবে আমার, এবং এক্ষুনি। নীলা বিছানায় শুয়ে কাঁদছিল। হঠাৎ সে রুমের মেঝেতে কারোর ছায়া দেখতে পাওয়ায় দরজার দিকে তাকাই মানুষ দেখতে পেয়ে ভয়ে জোরে একটা চিৎকার দিয়ে শোয়া থেকে উঠে বসলো। সাথে সাথেই আশফি রুমের ভিতরে দৌড়ে গিয়ে নীলার মুখ চেপে ধরলো। ইস, কি করলে? আরে এটা আমি আশফি। আশফির কণ্ঠস্বর শুনে মুখের উপর থেকে হাত সরিয়ে নিয়ে নীলা হাঁপাতে হাঁপাতে বলছে, আশফি তুমি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। হ্যাঁ, আমি লুকিয়ে ব্যালকনি দিয়ে এসেছি, কিন্তু তুমি চিল্লিয়ে এখন সবাইকে জানিয়ে দিলে। নীলার রুমের কলিং বেল বাজলো। দরজাতেও নক করলো। পাহাড়ে থাকা রাজবীর বডিগার্ড বলল, ম্যাডাম কোনো সমস্যা? দরজা খুলুন। কিছু না, ঘুমটা ভেঙে গিয়েছিল তাই। বডিগার্ডটা রাজবীকে খবর দিতে গেল। ওদিকে ভিতরে আশফি নীলাকে বলল, তুমি কেন চিৎকারটা দিতে গেলে? আমি বুঝতে পারিনি। বাইরে ঝোড়ো বাতাস বইছে। রাজবী নীলার রুমের দরজাটা ধাক্কাতে ধাক্কাতে বলল, জান, কি হয়েছে তোমার? দরজা খোলো। তুমি কি ভয় পেয়েছো? উফ, কিছু না, যাও তো তোমরা, আমাকে ঘুমোতে দাও। রাজবী মনে মনে বলল, নীলা যতই বলুক আমি এই দরজার বাইরে এখানেই বসে অপেক্ষা করব। আবার যদি ও ভয় পায়? সরি, আপনি রুমে যাবেন না, আমি তো এখানে আছি। আপনি যান, গিয়ে শুয়ে পড়ুন। না, আমিও এখানে থাকবো। রাজবী চেয়ার টেনে নিয়ে দরজার সাথে হেলান দিয়ে বসে রইল। ওর হাতের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ আর টেপ দেওয়া। নীলা তখন ওকে আচমকা আক্রমণ করে এই অবস্থা করেছে। ভিতরে নীলা আশফিকে বলল, হ্যালো ভিউয়ার্স, এই গল্পের দ্বিতীয় সিজন এইখানেই শেষ করছি।
এই গল্পের তৃতীয় এবং শেষ সিজন খুব দ্রুতই আপলোড করা হবে এবং যারা এই গল্পের প্রথম এবং দ্বিতীয় সিজন দেখেননি তারা অবশ্যই প্রথম এবং দ্বিতীয় সিজন দেখে আসবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।